আসসালামু আলাইকুম। আমি নাইম আহমেদ। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের দৈনন্দিন জীবনে অনেকের সাথে মতবিরোধ হয়, অনেকের সাথে ঝগড়া ঝামেলা ইত্যাদি নানা রকম ঝামেলা হয়। সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় অনেকেই অনেককে আক্রোশবশত বা অনাকাঙ্ক্ষিতভাবে মুখ দিয়ে হুমকি স্বরূপ কোনো কথাবার্তা বলে ফেলে, যেমন আমি তোমার হাত পা ভেঙে ফেলবো, তোমারে পাইলে তোমারে মেরে ফেলবো ইত্যাদি ইত্যাদি এরকম কথাবার্তা বলে ফেলে। কিন্তু দেখা যায় প্রকৃতপক্ষে সে তাকে সত্যিকার অর্থে ভবিষ্যতে মারবে এরকমটা তার মনোভাব নাই, কিন্তু ওই যে আকস্মিক যে রাগটা, সেই রাগটা সে কন্ট্রোল করতে না পারার কারণে সে তাকে এইরকম আক্রোশমূলক ভাবে হুমকি ধমকি দিয়ে ফেলে। তো সেক্ষেত্রে যদি কেউ আপনাকে হুমকি দিয়ে ফেলে, সেক্ষেত্রে আপনার করণীয় কি? এক্ষেত্রে যদি আপনাকে কখনো কেউ হুমকি দেয় যে আমি তোমাকে মেরে ফেলবো বা তোমার হাত পা ভেঙে ফেলবো বা তোমাকে এইটা ওইটা করবো ইত্যাদি ইত্যাদি যাই কিছু বলুক না কেন, আপনি সর্বপ্রথমে আপনি যেই সমাজে বাস করেন, অর্থাৎ আপনার বাসা যেই জায়গায় বা আপনি যেখানে বসবাস করেন, সেই জায়গায় যে স্থানীয় লোকজন যারা আছে, জনপ্রতিনিধি যারা আছে, সেটা হতে পারে ইউনিয়ন চেয়ারম্যান, ইউনিয়ন মেম্বার, অথবা আপনার এলাকার গণ্যমান্য কোনো ব্যক্তি, এলাকার মুরব্বী, টিচার বা মাদ্রাসার সুপার ইত্যাদি যারা থাকে, এলাকার গণ্যমান্য ব্যক্তি যাদেরকে সবাই মানে, এই সমস্ত লোক যারা আছে, সম্মানিত ব্যক্তি যারা আছে, তাদেরকে আপনি প্রথমে সেই ঘটনাটা জানাবেন যে আমার অমুকের সাথে এই ঝামেলাটা হয়েছে, তো সে আমাকে এরকম হুমকি ধামকি দিছে, তো আমি এখন কি করব, পরবর্তী কি স্টেপ নিব। তখন তারা যদি মনে করে আপনি যার থেকে পরামর্শটা নিতে যাচ্ছেন বা আপনি যাকে আপনার সালিশের সম্পর্কে এই নালিশটা দিতে গেছেন, তো সেই যদি আপনাকে বলে যে বাবা আমি এটা করতে পারবো বা ভাই আমি এটা করতে পারবো, তখন এই ব্যাপারে মামলা বা জিডি এইরকম কোনো কিছু না করাটাই বেটার। তবে যদি সে মনে করে যে না, ওই লোকটা ভালো না, যে আপনাকে হুমকি দিছে, সে পরবর্তী সময়ে এই ঘটনাটা যে এটা বলেছে, যে যা বলে সে হুমকি দিয়েছে, সেই কাজটা সে করেই ফেলবে বা করতে পারে, এরকমটা যদি মনে করে, সে যদি বলে যে থানায় গিয়ে জিডি করো, তখন জিডি করবেন। এখন থানায় গিয়ে জিডি করলেন, থানায় গিয়ে জিডি করার পরবর্তী সময়ে আপনি চিন্তা করলেন যে আপনি থানায় জিডি করলেন, জিডি করার সাথে সাথে যার নামে জিডি করলেন আপনি, যে আপনাকে হুমকি দিল, সে তাকে কেন পুলিশ ধরে নিয়ে আসতেছে না, তাকে কেন কারাদণ্ড দিচ্ছে না, তার কেন জেল হচ্ছে না, তাকে কেন কোর্টে উঠাচ্ছে না, ইত্যাদি ইত্যাদি এরকম চিন্তা ভাবনা করতেছেন। আসলে আপনাকে যে হুমকি দিছে এটা আমলযোগ্য কোনো অপরাধ নয়। আমলযোগ্য অপরাধ যদি হইতো তাহলে অবশ্যই তার বিরুদ্ধে জিডি নয় মামলা হইতো। যেহেতু আপনি জিডি করছেন, এখন এই জিডি করার পরবর্তী সময়ে আপনি যেই থানায় জিডি করেছেন, অর্থাৎ আপনি যেখানে বসবাস করেন আপনি তো সেই থানায় জিডি করেছেন, এখন জিডি করার পরবর্তী সময়ে ওই থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন, ওসি স্যার আছেন, তিনি একজন সাব ইন্সপেক্টর স্যারকে এটা হচ্ছে ইন্ডোজ করবে। এই অভিযোগটা ইন্ডোজ করার পরবর্তী সময়ে এই সাব ইন্সপেক্টর ইনি হচ্ছে এই অভিযোগের আয়ু হিসেবে কাজ করবেন, এবং ইনি এই আইউটা আপনার আদালতে এই আপনার যে অভিযোগটা জিডিটা এটা প্রেরণ করবেন। আদালত থেকে তখন সমনের মাধ্যমে এটা আপনার দুই পক্ষকে ডাকা হবে, আপনাকে এবং আপনি যার বিরুদ্ধে জিডি করেছেন, যে আপনাকে হুমকি ধমকি দিয়েছেন, তাকে, এই দুইজনকে ডাকা হবে। এখন আপনাদেরকে যখন ডাকা হবে সমনের মাধ্যমে, আপনি যদি আদালতে যান এবং যাকে আপনি অভিযুক্ত করেছেন, যিনি আপনাকে এই হুমকি ধমকি দিয়েছেন যে হাত পা ভেঙে ফেলবে বা মেরে ফেলবে ইত্যাদি ইত্যাদি বলে হুমকি দিয়েছেন, তাকে যখন ডাকবে সমনের মাধ্যমে, সে যদি আদালতে না যায়, সে যদি মনে করে যে এটা কোনো আহামরি কিছু না, থানায় জিডি করছে তাতে কি হবে, এতে কিছু হবে না, ও আমার যা পারে তাই করুক ইত্যাদি ইত্যাদি নানা রকম চিন্তা ভাবনা সে করতে পারে। এখন এই সমস্ত চিন্তা করে যদি সে আদালতের এই যে সমনটা সেটা যদি অবজ্ঞা করে, সে যদি আদালতে হাজির না হয়, সেই দিনে কিন্তু তার বিরুদ্ধে ওয়ারেন্ট হয়ে যাবে। আমি আশা করি বিষয়টা বুঝতে পারছি। যদি সে যায় তাহলে দুই পক্ষকে একসাথে রেখে বিজ্ঞ আদালত দুইজনের কথাই শুনবেন, এবং সে যদি মনে করে যে না, এই ঝামেলাটা এই আদালতে এখনই নিষ্পত্তি করে ফেলা সম্ভব, দুইজনের ঝামেলাটা শেষ করা যায়, দুইজনকে আপোষ মীমাংসা করানো যায়, তাহলে মীমাংসা করিয়ে দিবেন। আর বিজ্ঞ আদালত যদি মনে করেন যে না, এটা সত্যি সত্যি হতে পারে বা এরকম একটা ঘটনা ঘটেছে, পরবর্তী সময়ে এইরকম একটা নাশকতা হইতে পারে বা এরকম একটা অন্যায় অপরাধ হইতে পারে, তখন সেক্ষেত্রে তারকে কিন্তু সে সাজাও দিয়ে দিতে পারে। অর্থাৎ আপনি যার বিরুদ্ধে এই যে জিডিটা করেছিলেন, যার বিরুদ্ধে অভিযোগ আরোপ করেছেন, তারকে কিন্তু সে সাজাও দিয়ে দিতে পারে। এখন কতদিনের সাজা হবে সেটা বিজ্ঞ আদালতে চিন্তা করবেন, এবং তিনি যা ভালো মনে করবেন সেই অনুযায়ী দিতে পারেন। সেটা 6 মাস, 1 বছর,
যা খুশি বিজ্ঞ আদালত এটা যা ভালো মনে করবেন তিনি তাই করতে পারেন। এখন আপনি যদি আপনার এলাকার যারা মুরব্বী আছে আপনাকে হুমকি দেওয়ার পরে যদি আপনি এলাকার মুরব্বী যারা গণ্যমান্য ব্যক্তি যারা তাদেরকে না জানিয়ে সরাসরি থানায় জিডি করে দেন, তাহলে সেক্ষেত্রে আপনার ভিতরে যে একটা প্রভাব পড়বে সেই বিষয়টা আপনি যতক্ষণ না পর্যন্ত এই ভুলটা করবেন ততক্ষণ পর্যন্ত আপনি বুঝতে পারবেন না। এখন আপনাকে কেউ হুমকি ধমকি দিল, আপনি সরাসরি থানায় গিয়ে একটা জিডি করলেন, থানা থেকে ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মিনতি করে বা বুঝিয়ে বললেন যে এখনই আমার সাথে 2জন পুলিশ পাঠান বা 1 গাড়ি পুলিশ পাঠান। এখন 2জন বা 5জন পুলিশ গেল আপনার সাথে, যাওয়ার পরবর্তী সময়ে যাকে আপনি অভিযুক্ত করেছেন যে আপনাকে হুমকি ধমকি দিয়েছিল সে বলবে যে না আমি এরকম কোনো ঘটনা ঘটাই নাই, কারণ আপনার এরকম কোনো সাক্ষী বা এরকম কোনো এভিডেন্স নাই আপনার কাছে যা দিয়ে আপনি প্রমাণ করতে পারবেন যে সে আপনাকে হুমকি দিয়েছিল। এখন যদি এইরকমটা হয় যে আপনি যেখানে বসবাস করেন সেই এলাকার কেউ জানে না আপনার বিষয়ে, অর্থাৎ আপনি এলাকার কাউকে না মেনে কারো কাছে আপনার এই বিষয়টা অবগত না করে আপনি সরাসরি থানায় গিয়ে জিডি করছেন, পুলিশ নিয়ে আসছেন, ভাবছেন যে রাতারাতি সবকিছু করে ফেলবেন, তখন কিন্তু এলাকার মানুষের কাছে আপনার একটা খারাপ প্রভাব পড়বে এবং তারাও আপনার প্রতি মন ক্ষুণ্ণ হবে। এবং আপনার সাথে যদি সত্যিকার অর্থে এমন ঘটনা ঘটেও থাকে তারপরও এলাকার যে সাপোর্টটা সেই সাপোর্টটা আপনি পাবেন না। তাই যদি কোনো এলাকায় ঘটনা ঘটে, যদি জিডি করার মতো বা আইনি প্রসেসিং এ যাওয়ার মতো কোনো ঘটনা ঘটে, অবশ্যই এলাকার গণ্যমান্য ব্যক্তি যারা আছে তাদের পরামর্শ নেবেন, তাদের পরামর্শ অনুযায়ী পরবর্তী স্টেপ আপনি অবশ্যই নেবেন। তাদের কমপক্ষে তাদেরকে অবগত করে তারপরে আপনি আইনি প্রক্রিয়ায় জড়াবেন, কারণ কি এলাকার সাপোর্টটা আপনার পরবর্তী সময়ে অনেক বেশি কাজে দিবে। যখন আপনি একটা অভিযোগ করবেন, একটা মামলা হবে, তখন কিন্তু পুলিশ আসবে, তাকে ধরতে আসবে, আপনাকে সহায়তা করতে আসুক, তদন্ত করতে আসুক, যে কারণে আসুক পুলিশ আসবে। এখন পুলিশ আসার পরে এলাকার মানুষজন যদি আপনার সম্পর্কে মন ক্ষুণ্ণ থাকে আর আপনার প্রতি মন ক্ষুণ্ণ থাকার পরবর্তীতে তারা যদি আপনার বিরুদ্ধে কথা বলে, তখন কিন্তু এই মামলার যে অভিযোগটা আপনি করেছেন, যার বিরুদ্ধে অভিযোগ করেছেন তার দিকে পজিটিভলি চলে যাবে এবং আপনার দিকে নেগেটিভলি থাকার কারণে আপনি কিন্তু মামলায় হেরে যাওয়ার প্রবণতাটা অনেক বেশি থাকবে। তাই এলাকায় যাই কিছু হোক না কেন আপনার সাথে, আপনার পরিবারের সাথে, আত্মীয় স্বজনের সাথে অবশ্যই এলাকার মুরব্বী গণ্যমান্য ব্যক্তি যারা আছে, যাদেরকে 10জন মানে 10জন চিনে, তাদেরকে অবগত করে আইনি জটিলতায় জড়াবেন। এখন আপনি যদি জিডি করেন সেক্ষেত্রে আপনার একটা সুফল আছে, আর যার বিরুদ্ধে জিডি করবেন তার একটা কুফল আছে। সেই ঘটনাটাও বলে দিই। আপনি যার বিরুদ্ধে জিডি করলেন যে সে আমাকে মেরে ফেলতে পারে অথবা হাত পা ভেঙে ফেলতে পারে, এখন পরবর্তীতে সে কিন্তু দেখা যায় যে প্রকৃতপক্ষে রাগ কন্ট্রোল করতে না পারার কারণে সে মুখে অনাকাঙ্ক্ষিতভাবে এই কথাগুলো বলে ফেলছে আপনাকে আক্রোশবশত ভাবে, বা তার পরবর্তীতে এরকম চিন্তা ভাবনা ছিল না, কিন্তু আপনি রাস্তা দিয়ে চলতেছেন, হঠাৎ করে একটা বাইক অ্যাক্সিডেন্ট করলেন, একটা ইজি বাইকের সাথে ধাক্কা লেগে আপনার হাত পা ভেঙে গেল, সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে তার বিরুদ্ধে মামলা সরাসরি করে ফেলতে পারবেন। এটা আমলযোগ্য অপরাধ। এখন এটা কিভাবে হবে? আপনি তো তার বিরুদ্ধে আগে জিডি করেছিলেন যে সে আমার হাত পা ভেঙে ফেলতে পারে, সে আমাকে মেরে ফেলতে পারে, সে আমাকে হুমকি ধমকি দিছে। সেক্ষেত্রে পুলিশ কিন্তু তাৎক্ষণিক আপনি যার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন, জিডি করেছিলেন বা মামলা করবেন, তাকে কিন্তু তাৎক্ষণিক ধরে নিয়ে যাবে, যেহেতু এটা আমলযোগ্য অপরাধ হয়ে গেছে। এখন আপনার এটার কুফলটা বলি। সমাজে বসবাস করার জন্য আমাদের প্রতিনিয়ত অন্যের সাথে সুসম্পর্ক বজায় রাখাটা জরুরি। এখন এক্ষেত্রে দেখা যায় অনেক সময় অনেকের সাথে মত বিরোধ হতে পারে, ঝগড়া বিবাদ হতে পারে, রাস্তা নিয়ে হাঁটা চলাচল নিয়ে কথা বা কথাবার্তা নিয়ে বিভিন্ন কারণে আমাদের মধ্যে বিরোধ হইতে পারে। এখন এ কারণে যদি আপনি এই সুবিধাটা ভোগ করতে যান, তাহলে হয়তোবা আপনি অন্যায়ভাবে কারো প্রতি অন্যায় অবিচার করতে পারবেন, তাকে হয়রানি করতে পারবেন, মামলা দিয়ে জেলে পাঠাতে পারবেন, কিন্তু এলাকার মধ্যে মানুষের মধ্যে আপনার সম্পর্কে একটা ন্যারো ভাব সৃষ্টি হবে। সেটা হচ্ছে যে আপনি একটা অমানুষ। কারণ কি, আপনি একটা মানুষ যে অন্যায় করেনি, যে দোষটা করেনি, আপনি নির্দোষ মানুষটাকে দোষী বানিয়ে তাকে শাস্তির আওতায় নিয়ে এসেছেন, তাকে মামলা দিয়েছেন, তাকে হয়রানি করতেছেন, তার পরিবারের ক্ষতি করতেছেন। এই জিনিসটার কারণে এলাকায় কিন্তু আপনার প্রতি একটা খারাপ ধারণার সৃষ্টি হবে। তাই সমাজে যেহেতু আমাদের বসবাস করতে হবে, সকলের সাথে মিলেমিশে থাকা যায়, এইরকমটা করাটাই সবচেয়ে ভালো। আর অন্যের প্রতি সহানুভূতি দেখালে, আন্তরিকতা দেখালে কিন্তু আমাদের সুসম্পর্কটা যখন বেশি বাড়বে, তখন কিন্তু আমাদের ভিতরে যে মত বিরোধ এগুলো নিয়েও তেমন একটা ধরাধরি হবে না। কারণ সুসম্পর্ক থাকলে কেউ একটা গালি দিলেও তখন ভালো লাগে, কিন্তু যদি সম্পর্ক ভালো না থাকে কিংবা আপনি যদি কাউকে অপছন্দ করেন, সে যদি আপনাকে দুইটা ভালো কথাও বলে, তখন কিন্তু আপনার কাছে খারাপ লাগে। তাই কারোর সাথে ঝগড়া বিবাদ না করে যদি তার সাথে মিলেমিশে থাকা যায়, এটাই সবচাইতে ভালো হয়। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। খুব বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।